নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন তেৎসুয়া আয়ুকাওয়ার লেখা কাহিনী দ্য হোয়াইট লকড রুম। তেৎসুয়া আয়ুকাওয়া লেখকের আসল নাম নয়, এই ছদ্মনামে তিনি লেখালেখি করতেন। তার আসল নাম ছিল তোরু নাকাগাওয়া। 1919 সালের 14 ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরে তার জন্ম হয়। বিশেষত লেখালেখি করতেন রহস্য গোয়েন্দা গল্প নিয়ে। 2002 সালের 24শে সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। শুনতে থাকুন তেৎসুয়া আয়ুকাওয়ার লেখা কাহিনী দ্য হোয়াইট লকড রুম। দুপুর থেকে একটি ওয়েদার ফ্রন্টের কারণে তুষারপাত হচ্ছিল, কিন্তু এতটা বরফ জমবে তা কেউ আশা করেনি। প্রথমে তুষার ছিল হালকা ও গুঁড়ো গুঁড়ো, আকাশ থেকে আলতো করে ঝরে পড়ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বরফ কণাগুলো রাজহাঁসের পালকের মতো বড় হয়ে ওঠে। যখন মনে হচ্ছিল সারা রাত ধরে তুষারপাত চলবে, ঠিক তখনই রাত 9টার আগেই তা হঠাৎ থেমে যায়। যথারীতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সম্পূর্ণ ভুল। যদিও তথ্যের অভাবে তাদের এই ভুলটা বোধগম্য ছিল, তবুও বিপুল পরিমাণ তুষারপাতের কারণে কর্মকর্তারা নিশ্চয়ই বেশ বিব্রত হয়েছিলেন। তবে এই আবহাওয়াবিদরাই পরবর্তীকালে দ্য হোয়াইট লকড রুম মার্ডার কেস নামে পরিচিত মামলাটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কারণ তারা রাত 8:40 তুষারপাত বন্ধ হওয়ার সঠিক সময়টি রেকর্ড করেছিলেন নির্ভুলভাবে। সেদিন ছিল পূর্ণিমার পরের রাত এবং তুষারপাত থামার পর উজ্জ্বল চাঁদ মেঘের মধ্য দিয়ে এমনভাবে উঁকি দিচ্ছিল যেন তা আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের উপহাস করছে। এটি শহর জুড়ে এক স্বপ্নময় ক্রিম রং ছড়িয়ে দিয়েছিল, যার ফলে নিশি ওকুবোতে থাকা প্রফেসর জামার বরফে ঢাকা বাড়িটিকে দেখতে লাগছিল ঠিক একটা নিখুঁত ক্রিসমাসের ছবির মতো। তার বাড়িটি ছিল সুন্দর, কটেজের মতো দেখতে, যা ইউরোপে দীর্ঘদিন বসবাসকারী কোনো ব্যক্তির জন্য উপযুক্ত। কিমিকো সাতো তখন বারান্দায় দাঁড়িয়ে বুথ থেকে বরফ ঝাড়ার জন্য পা ঠোকে। সে দেয়ালের সাদা বোতামটিতে চাপ দেয় এবং ভেতরে বেলটা বেজে ওঠে, কিন্তু কেউ উত্তর দিল না। সে 1 মিনিট অপেক্ষা করে আবার বোতাম টেপে, কিন্তু তবুও কোনো উত্তর এলো না। তৃতীয়বার চেষ্টার পর সে কারো পায়ের শব্দ শুনতে পেল। লম্বা ফ্যাকাশে মুখ এবং উঁচু দাঁতওয়ালা এক ব্যক্তি দরজা খোলে। কিমিকো তাকে আগে কখনো দেখেনি। লোকটি একটি বারের টুপি পরেছিল এবং তার বয়স 40-এর মতো। সে যাকে আশা করেছিল লোকটি সেই ব্যক্তি ছিল না, তাই কিমিকো 1 পা পিছিয়ে যায়। প্রফেসর জামা চিরকাল অবিবাহিত এবং তার কোনো স্ত্রী বা গৃহকর্মী ছিল না, তাই সাধারণত তিনিই দরজা খুলতেন। মাফ করবেন, প্রফেসর কি বাড়িতে আছেন? তিনি এখানেই আছেন, কিন্তু আপনার সাথে দেখা করতে পারবেন না। লোকটি সরাসরি জবাব দিল এবং কিমিকো তার নিঃশ্বাসে মদের গন্ধ পেল, যা তার কাছে অস্বস্তিকর ছিল, কারণ সে নিজে মদ পান করে না। কেন? তার কি কিছু হয়েছে? তা বলতে পারেন, তিনি মারা গেছেন। মানে কখন হলো? উনি কি অসুস্থ ছিলেন? না, তাকে খুন করা হয়েছে। আমি এইমাত্র এখানে এসেছি এবং ঘটনাটা দেখে হতবাক। আমি পুলিশকে ফোন করতেই যাচ্ছিলাম। কিমিকো চিৎকার করে উঠত, কিন্তু তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। লোকটা তার ব্যাজটার দিকে নজর যেতেই জিজ্ঞেস করল, তুমি কি কিউয়া উইমেন্স মেডিকেল ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ, আমি প্রফেসরের সেমিনারে অংশ নিয়েছিলাম। প্রশিক্ষণরত ডাক্তার? চমৎকার। ভেতরে আসতে পারবে? পুলিশ ডাকার আগে আমাদের নিশ্চিত হওয়া উচিত যে এটা খুনি ছিল। তার উত্তরের অপেক্ষা না করেই লোকটা ঘুরে প্রবেশপথের পাশে পড়ার ঘরে ঢুকে গেল। তুষারপাতের কারণে রাতটা ছিল নিস্তব্ধ, কিন্তু বাড়ির ভেতরের নীরবতাটা ছিল অন্যরকম, যন্ত্রণাদায়ক। কিমিকো তার শরীরের প্রতিটি লোমকূপে সেটা অনুভব করছিল। প্রবেশপথের টাইলস করা মেঝেতে একজোড়া ভেজা জুতো এলোমেলোভাবে পড়ে। কিমিকো তার বুট জোড়া খুলে ওই জুতোগুলোর পাশে রাখল, তারপর ঢুকল পড়ার ঘরে। সে তার সহপাঠীদের সাথে এই বাড়িতে বেশ কয়েকবার এসেছিল, তাই বাড়ির নকশা চেনা ছিল তার। বাগানমুখী বড় জানালাটার মোটা পর্দাগুলো টানা। পড়ার ঘরটিতে পুরোপুরি কাজের পরিবেশ, কোনো মেয়েলি ছোঁয়া ছিল না তাতে। আর হাজার হাজার ডাক্তারি বইয়ে ভর্তি সেখানটা।
জানালার সামনে ছিল একটি বড় টেবিল আর একটি ঘোরানো চেয়ার, এবং পাশের গ্যাস হিটারটি সশব্দে চলছিল। জানলার উল্টো দিকের সোফার সামনে প্রফেসর উপুর হয়ে পড়ে। তার গাঢ় ধূসর রঙের জ্যাকেটটি রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই রক্ত ছড়িয়ে পড়েছিল সবুজ কার্পেটের কিনারায়, মোজাইক করা মেঝেতে এবং সোফার পায়াগুলোতেও। কিমিকো কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু একজন মেডিকেল ছাত্রী হিসেবে সে শান্তভাবে সবকিছু খুঁটিয়ে দেখল, যেন সে এই ধরনের দৃশ্যে অভ্যস্ত। দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, এখানে কোনো অস্ত্র নেই, তাই আমার মনে হয় এটা সম্ভবত খুন। সে এত আস্তে কথা বলছিল যে কিমিকো তার কথা প্রায় বুঝতেই পারছিল না। কিমিকো সাথে সাথে উত্তর দিল না। প্রথমে প্রফেসরের পিঠের ক্ষতটা আরও কাছ থেকে ভালো করে দেখল সে। হ্যাঁ, এটা খুনই হবে। যদি এখানে কোনো অস্ত্র থাকতো তাহলেও কেউ নিজেকে ওরম অ্যাঙ্গেল দিয়ে ছুরি মারতে পারতো না। ঠিক আছে, তাহলে আমাদের কর্তৃপক্ষকে ডাকতে হবে, বলল লোকটা। সে খুব সাবধানে মৃতদেহটি পাশ কাটিয়ে রুমাল ব্যবহার করে টেবিল থেকে টেলিফোনের রিসিভারটি তুলে নেয়। কিমিকো অন্যমনস্কভাবে দেখল লোকটা নম্বর ডায়াল করছে। নিচে উল্লেখিত অংশটি নিউ সেঞ্চুরি নামক পত্রিকার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত একটি আর্টিকেল থেকে নেওয়া। আর্টিকেলটির টাইটেল ছিল দ্য হোয়াইট লকড রুম। এর লেখক ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক নোবুও মিনে। প্রফেসর জামা এবং স্পিরিট মিডিয়ামের মধ্যেকার আলোচনাটির সঞ্চালক ছিলাম আমি, যেটা এই সংখ্যার অন্য এক জায়গায় প্রকাশিত হয়েছে। কিন্তু একথা হয়তো কেবল ভগবানই জানতেন যে তার পরের রাতেই আমাকে প্রফেসরের মৃত্যুর মুখোমুখি হতে হবে। পূর্বোক্ত আলোচনার উপর ভিত্তি করে লেখা আমার প্রবন্ধটির প্রুফ দেখানোর জন্য সেদিন সন্ধ্যায় আমি প্রফেসরকে ফোন করেছিলাম এবং তিনি আমাকে 9:30 আসতে বলেন। যদি এখানে আমাকে আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার অনুমতি দেওয়া হয়, তবে আমাকে স্বীকার করতেই হবে যে অধ্যাপক মাঝে মাঝে আমাকে বকাবকি করল। গত 10 বছর ধরে যখন আমরা একসঙ্গে কাজ করেছিলাম, তখন তিনি সত্যিই আমার খুব খেয়াল রাখতেন, এবং এটা জেনে আমি আজ গভীরভাবে মর্মাহত যে সেই ফোন কলটিই ছিল শেষবার যখন আমি প্রফেসরের কণ্ঠস্বর শুনেছিলাম। তার একাডেমিক কৃতিত্ব ছাড়াও প্রফেসর ছিলেন কঠোর নীতির একজন ভদ্রলোক, যিনি আচরণে কোনো রকম অস্পষ্টতা মেনে নিতেন না। 9:30 নির্ধারিত সময়ের প্রায় 3 মিনিট আগে আমি নিশিও কুবোতে প্রফেসরের বাড়িতে পৌঁছাই। গেট খোলা ছিল, তাই আমি বাগান পেরিয়ে বারান্দায় গিয়ে বরাবরের মতোই বেল বাজালাম। এখন পেছন ফিরে তাকালে বুঝতে পারি আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখনই আঁচ করেছিল যে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। বারবার বেল বাজানো সত্ত্বেও কোনো সাড়া শব্দ ছিল না, এবং যখন আমি দরজার নব ঘোরানোর চেষ্টা করলাম তখন সেটা কোনো বাদ ছাড়াই খুলে গেল। দরজা খোলা রেখে যাওয়াটা প্রফেসরের স্বভাব বিরুদ্ধ ছিল, কারণ তিনি স্বভাবগতভাবেই একজন সতর্ক মানুষ ছিলেন। আমার সন্দেহ আরও বাড়ল, এবং জুতো খুলে ভেতরে ঢোকার আগে আমি কয়েকবার তাকে ডাকলাম। তারপর তার পড়ার ঘরে প্রবেশ করে আমি মৃত প্রফেসরের সেই ভয়াবহ দৃশ্যটি আবিষ্কার করি। আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। মাত্র 2 ঘন্টা আগেও আমি প্রফেসরের প্রাণবন্ত কণ্ঠস্বর শুনেছি, তাই তিনি যে আত্মহত্যা করেছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এটা যদি খুন হয়ে থাকে, তাহলে খুনি কে? আমার ভেতরে জমে ওঠা ক্ষোভ আমাকে কিছুক্ষণের জন্য আমার কর্তব্য ভুলিয়ে দিয়েছিল। বারান্দায় কারো বেল বাজানোর শব্দে আমার হুঁশ ফেরে। আমার কথা হয়তো কাপুরুষের মতো শোনাতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে শুধু এই ভয়ই কাজ করছিল যে খুনি হয়তো ফিরে এসেছে। অবশ্য শান্তভাবে চিন্তা করলে বোঝা যায়, খুনির ফিরে আসার কোনো কারণ থাকলেও সে নিশ্চয়ই আগে বেল বাজাতো না। সত্যি বলতে, আমি যে একটা রক্তাক্ত লাশের সামনে দাঁড়িয়েছিলাম, তাতে আমার পক্ষে পরিষ্কারভাবে চিন্তা করা সম্ভব যে ছিল না, এটাই স্বাভাবিক। খুনি যদি ফিরে আসতো, তাহলে আমাকে কোথাও লুকোতে হতো। তার প্রতি আমার তীব্র ঘৃণা জন্মেছিল, কিন্তু তার বিচার করার দায়িত্ব কর্তৃপক্ষের, আর সেই মুহূর্তে অধ্যাপকের হয়ে প্রতিশোধ নেওয়া আমার কাজ ছিল না। আমি ঘরের মধ্যে লুকোনোর জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু দরজার বেল অবিরাম বেজেই চলেছিল। শেষ পর্যন্ত আমি হাল ছেড়ে দিয়ে দরজা খুলতেই দেখলাম সেখানে কোনো খুনি নয়, বরং এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার বুকে কিওয়া উইমেন মেডিকেল ইউনিভার্সিটির ব্যাজটি দেখা মাত্রই আমার স্বস্তি হয়। প্রফেসর ওই বিশ্ববিদ্যালয়েই পড়াতেন।
আমার শরীর থেকে সমস্ত দুশ্চিন্তা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি একজন ভয়ঙ্কর খুনির আশঙ্কা করছিলাম, তাই দরজায় একজন সুন্দরী তরুণীকে দেখে বেশ অবাকই হই। আমি তাকে মৃতদেহটি পরীক্ষা করতে বললাম এবং তিনি যখন নিশ্চিত করলেন যে এটি সত্যিই একটি হত্যাকাণ্ড, তখন আমি পুলিশকে ফোন করি। পরে পুলিশ আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি সঙ্গে সঙ্গে তাদের খবর দিইনি। আসলে অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে আত্মহত্যাকে ভুলবশত হত্যাকাণ্ড বলে রিপোর্ট করা হয়েছিল, তাই আমি আগে সবকিছু নিশ্চিত করতে চেয়েছিলাম। আমি ফোনটা করেছিলাম 9:35-এ। 5 মিনিট পর আসা পুলিশের গাড়ির তীব্র সাইরেনের শব্দ শুনে আমি বরং শান্তই অনুভব করলাম। প্রায় সাথে সাথেই টহলদারি পুলিশ অফিসাররা বাগানে পড়ে থাকা একটি ওভারকোট খুঁজে পেলেন। সতর্কতা হিসেবে আমার আর ছাত্রীর পায়ের ছাপ এড়িয়ে হাঁটার সময় তারা নেহাতই দৈবক্রমে ঝোপের নিচে পড়ে থাকতে দেখেন কোটটা। ছাত্রীটি যে এতক্ষণ চুপ করেছিল হঠাৎ বলে উঠল যে কোটটা প্রফেসরের। আমি ওটা চিনতে পেরেছিলাম, কিন্তু আমার নজর প্রথমে কেড়েছিল কোটের ওপর লেগে থাকা রক্ত। ছাত্রীটি বা পুলিশের মতো আমি রক্ত দেখতে অভ্যস্ত ছিলাম না, আর তাই এটা আমাকে বিচলিত করে তোলে। টহলদারি অফিসাররা দ্রুত পরিস্থিতিটা বুঝতে পারলেন এবং ডেস্কের ওপর থাকা ফোনটা ব্যবহার করে মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রথম তদন্তকারী শাখায় যোগাযোগ করলেন। 11:10 নাগাদ আমরা বাড়ির পেছন দিক থেকে গলার আওয়াজ শুনতে পেলাম। সামনের পায়ের ছাপ নষ্ট না করার জন্য পুলিশ গোয়েন্দারা পেছনের দরজা দিয়ে ভেতরে এসেছিলেন। দলের নেতৃত্বে ছিলেন চিফ ইন্সপেক্টর তাডোকোরো, একজন বিশালদেহী মানুষ যিনি তার হঠকারী স্বভাবের জন্য পরিচিত। ওনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল, তাই পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও আমি শান্তভাবে তা সামলাতে পেরেছিলাম। আমার মতো অনভ্যস্ত লোকের চোখে একটা সাধারণ ডাক্তারি পরীক্ষাও সম্ভবত বেশ বীভৎস দেখাতো। একজন দাড়িওয়ালা পুলিশ সার্জন খুঁটিয়ে দেহটি পরীক্ষা করছিলেন, আর একই সাথে ছবি তোলা, আঙুলের ছাপ পরীক্ষা করা এবং প্রফেসরের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল। প্রফেসর চলে যাওয়ায় পড়ার ঘরটা হঠাৎ করেই কেমন খালি আর নিঃসঙ্গ হয়ে ওঠে। এদিকে অন্যান্য ফরেন্সিক তদন্তকারী এবং চিফ ইন্সপেক্টর ব্যস্ত ছিলেন বাগানে। তারা বরফের উপর পড়ে থাকা আমাদের পায়ের ছাপসহ প্রতিটি চিহ্ন খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। তাদের পুঙ্খানুপুঙ্খ তদন্তে এটা নির্ধারিত হয় যে সেখানে ছিল শুধুমাত্র আমার আর ওই ছাত্রীটিরই পায়ের ছাপ, আর অন্য কারোর নয়। এই ব্যাপারটা মামলাটিকে একটি অসম্ভব অপরাধের মতো করে তোলে। আমি পরে এটা জেনে অবাক হয়েছিলাম যে চিফ ইন্সপেক্টর তাদোকোরো এবং ফরেন্সিক দল কার্টার ডিকসনের উপন্যাস দ্য হোয়াইট প্রায়োরি মার্ডার্সের একটি পদ্ধতির কথা ভেবেছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত নেন যে এই কেসে সেটি প্রযোজ্য নয়। বাগান পরিদর্শন করার পর চিফ ইন্সপেক্টর পড়ার ঘরে ফিরে এলেন এবং তার গোয়েন্দাদের বাড়িটা তল্লাশি করার নির্দেশ দিলেন। যেহেতু খুনির বাইরে বেরিয়ে যাওয়ার কোনো পায়ের ছাপ ছিল না, তারা অনুমান করলেন যে সে হয়তো এখনও ভেতরেই লুকিয়ে আছে। পুলিশ আসার আগেই খুনি সামনে এসে পড়তে পারে, এই কথা ভেবে আমি শিউরে উঠলাম। চিলেকোঠা সহ পুরো বাড়িটা 1 ঘন্টা ধরে তল্লাশি করার পর তারা একটা ইঁদুর পর্যন্ত খুঁজে পেল না, কিছুই না। খুনি যে বাড়িতে নেই এটা স্বস্তির বিষয় হলেও এর মানে হলো অসম্ভব অপরাধের আরেকটি সম্ভাব্য ব্যাখ্যাও বাতিল হয়ে গেল। জিজ্ঞাসাবাদ শুরু হয় রাত 1টার দিকে। তখনই আমি জানতে পারলাম ছাত্রীটির নাম কিমিকো সাতো, বয়স 21, তোজুকার একটি অ্যাপার্টমেন্টে একা থাকে। পরিস্থিতি যাই হোক না কেন, একজন সুন্দরী মহিলার সঙ্গে থাকতে আমার আপত্তি ছিল না। তার পুতুলের মতো বড় বড় গভীর চোখ আর ছোট লাল ঠোঁট দুটো মনে দাগ কেটেছিল আমার। ওভারকোটের নিচে সে একটি নীল সোয়েটার এবং একটি ক্যামেল রঙের স্কার্ট পরেছিল। মিস, আপনি প্রফেসরের কাছে কেন গিয়েছিলেন? চিফ ইন্সপেক্টর তাদোকোরো জিজ্ঞেস করলেন। মহিলাদের জিজ্ঞাসাবাদ করার সময় তিনি স্বাভাবিকের চেয়ে নরম সুরে কথা বলছিলেন। আমার গ্র্যাজুয়েশন থিসিস নিয়ে প্রফেসরের কাছে কিছু প্রশ্ন ছিল। এত রাতে? হ্যাঁ, আজ বন্ধুদের সাথে আকাকুরায় স্কি ট্রিপে যাওয়ার পরিকল্পনা ছিল, তাই আমি আজ রাতেই কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম। সে বলতে শুরু করে, তারপর বুঝতে পারল চিফ ইন্সপেক্টর কী ইঙ্গিত করতে চাইছেন। তার মুখ লজ্জায় লাল হয়ে যায় এবং চোখ দুটি রাগে জ্বলে ওঠে। আপনাকে জানিয়ে রাখি, প্রফেসর একজন ভদ্রলোক ছিলেন। আমার সম্পর্কে এমন কথা বলা এক জিনিস, কিন্তু আপনার এই ইঙ্গিত বেচারা প্রফেসরের জন্য অপমানজনক। আমি দুঃখিত। আমি পরে জেনেছিলাম যে এটাই ছিল তার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার পদ্ধতি, তাদের আবেগে ঘা দিয়ে আসল প্রতিক্রিয়া দেখা। এই দক্ষতার কারণেই তিনি তার বর্তমান পদে পৌঁছেছিলেন।
কিন্তু তার সম্পর্কে লেখা এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়, বরং ঘটনাটি কিভাবে একটি অসম্ভব অপরাধে পরিণত হলো তা বর্ণনা করাই এর লক্ষ্য। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর একজন গোয়েন্দা চিফ ইন্সপেক্টরের কানে কানে কিছু বললেন। এরপর তিনি সম্ভবত বিনিময়ে কিছু তথ্য পাওয়ার আশায় খবরটা আমাদের জানান। মেডিকেল রিপোর্ট এসে গেছে। এত তাড়াতাড়ি? আমি বললাম। মৃত্যুর কারণ স্পষ্ট ছিল বলেই এটা সম্ভব হয়েছে। প্রফেসরের শরীরে কেবল একটাই ক্ষত ছিল, যা ছিল মারাত্মক। পিছন থেকে সম্ভবত 8 সেন্টিমিটারের ব্লেডযুক্ত ছুরি দিয়ে তার ডান ফুসফুসটি বিদ্ধ করা হয়েছিল। একটি ফুসফুসে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে অঙ্গটির ওপর চাপ সৃষ্টি হয়। কিমিকো সাতো মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। মৃত্যুর সময় অনুমান করা হচ্ছে রাত 9টার দিকে, কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণ দেখে যা মনে হচ্ছে খুনি ক্ষতস্থানে অস্ত্রটা রেখে দিয়ে প্রফেসরকে বেশ কিছুক্ষণ বাঁচিয়ে রেখেছিল কোনো এক কারণে। সে পরে অস্ত্রটা বের করে নিয়ে গেছে। চিফ ইন্সপেক্টর খোলামেলাভাবে কথা বলছিলেন, এবং যদিও এটা আমার কল্পনা হতে পারে, আমার মনে হচ্ছিল তিনি আমাদের প্রতিক্রিয়া খুব মনোযোগ দিয়ে দেখছেন, বিশেষ করে আমারটা। খুনি কেন ক্ষতস্থানে অস্ত্র রেখে প্রফেসরকে বাঁচিয়ে রেখেছিল সে সম্পর্কে আমার নিজের কিছু ধারণা ছিল যদিও, কিন্তু চিফ ইন্সপেক্টরের তাকানোর ভঙ্গিটা আমার ভালো লাগেনি, তাই আমি চুপ করে রইলাম। ছুরিটা একটা ছিপির মতো কাজ করছিল, তাই যখন ওটা টেনে বের করা হলো, প্রফেসরের শরীর থেকে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। রিপোর্ট অনুযায়ী ভিকটিম প্রায় সঙ্গে সঙ্গেই মারা গিয়ে থাকবেন। আর বাগানে যে ওভারকোটটা পাওয়া গেছে, মনে হচ্ছে ছুরিটা বের করার সময় ক্ষতস্থান ঢাকার জন্য ওটা ব্যবহার করা হয়েছিল, আর সেভাবেই খুনির গায়ে রক্ত লাগেনি। উনি থামলেন এবং আবার আমার দিকে একদৃষ্টি তাকালেন। খুনের অস্ত্রটা সেদিন সকালে বরফের মধ্যে পাওয়া গিয়েছিল। ওটা ছিল 8 সেন্টিমিটার ব্লেডের একটা ফলের ছুরি, ঠিক যেমন চিফ ইন্সপেক্টর আমাদের বলেছিলেন। আমরা পরে ওটা দেখেছিলাম। ওটা স্টেনলেস স্টিলের তৈরি, আর ফলের বীজ বের করার জন্য ওটার ডগায় একটা 3 কোণা অংশ ছিল। এমনকি চিফ ইন্সপেক্টরও ব্যাখ্যা করতে পারছিলেন না যে অপরাধী কেন অস্ত্রটা অপরাধস্থলের ঠিক বাইরে ফেলে রেখে গেছে। মিস্টার নবুও, আপনি বলছেন যে আপনি মিস সাতোর ঠিক একটু আগেই বাড়িতে এসেছেন, কিন্তু আসলে কি আপনি তার অনেক আগেই এখানে আসেননি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 8:40-এ বরফ পড়া থেমে গিয়েছিল, এবং যেহেতু বরফের ওপর আপনার পায়ের ছাপ পাওয়া গেছে, আমরা জানি আপনি তার আগে আসেননি। কিন্তু আপনি যদি 8:40-এ এসে থাকেন, তাহলে প্রফেসরের সাথে ঝগড়া করে খুনটা করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় ছিল। এ ব্যাপারে আপনার কি বলার আছে? কি বাজে কথা! আমি মিস সাতোর মাত্র 2-3 মিনিট আগে প্রায় 9:26-27 নাগাদ পৌঁছেছি। আপনি হয়তো যাকেই দেখেন তাকেই অপরাধী ভাবেন, কিন্তু খুনের দায়ে অভিযুক্ত হওয়াটা আমি ভালোভাবে নিচ্ছি না। আমি প্রফেসরকে যুদ্ধের পর থেকেই চিনি। এত শ্রদ্ধা করতাম যাকে, তাকে আমি খুন করি কি করে? অন্য কাউকে চেষ্টা করে দেখুন। আমার ঠিক কী বলেছিলাম মনে নেই, তবে কথাটা এরকমই ছিল। চিফ ইন্সপেক্টর তাদকারোর মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। মিস্টার নবুও, 8:40 থেকে 9টার মধ্যে আপনার কোনো অ্যালিবাই আছে? উনি নিজের চওড়া মুঠো দিয়ে আমার কাঁধে চাপড় মারতে মারতে জিজ্ঞেস করলেন। তাকাদানা বাবা স্টেশনে ট্রেন থেকে নামার পর আমার খুব ঠান্ডা লাগছিল, তাই গা গরম করার জন্য আমি স্টেশনের বাইরে ওডেনের একটা খাবারের দোকানে থেমেছিলাম। ওটা সম্ভবত ওই সময়ের মধ্যেই হবে, কিন্তু একটা অচেনা খাবারের দোকানের নামই বা কে মনে রাখে। আপনি বলার পর মনে পড়ছে, আমি যখন এখানে আসি তখন আপনার নিঃশ্বাসে মদের গন্ধ ছিল। তাই নাকি? যখন কথা হচ্ছেই তখন আপনিও আপনার অ্যালিবাইটা বলে দিন। ইন্সপেক্টর কিমিকোকে জিজ্ঞেস করলেন। আমি সারাক্ষণ আমার ঘরেই ছিলাম। বেশ পরিষ্কার উত্তর। চিফ ইন্সপেক্টর দুজন ডিটেকটিভকে খাবারের দোকানটা আর কিমিকোর থাকার জায়গাটা তদন্ত করে আসতে বললেন। ওদের জন্য আমার দুঃখ হচ্ছিল এই বরফের মধ্যে বাইরে যেতে হচ্ছে বলে। আমাদের সবার জন্যই রাতটা ছিল খুব কঠিন। মিস্টার নবু, বলা তো যায় না আজ রাতের মতো ঘটনা আবার কবে ঘটবে, তাই পরের বার যখন ইয়াকিতুরি খেতে যাবেন, চেষ্টা করবেন দোকানের নামটা মনে রাখার। আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে চিফ ইন্সপেক্টর কথাগুলো বললেন। মিস সাতোর অ্যালিবাই শীঘ্রই প্রমাণিত হয়ে গেল, কিন্তু আমারটা প্রমাণ করা গেল না। ডিটেকটিভরা খাবারের দোকানগুলোতে খোঁজ খবর করলো, কিন্তু কেউ আমাকে মনে করতে পারল না। তবে আরও তদন্তে দেখা গেল যে প্রফেসরকে খুন করার মতো কোনো উদ্দেশ্য ছিল না আমার, তাই ব্যাপারটা নিয়ে আর বেশি দূর এগোনো হলো না। আপাতত আমার ওপর থেকে সন্দেহ সরে যাওয়ায় চিফ ইন্সপেক্টর আমাদের জিজ্ঞেস করলেন, আপনারা দুজন তো প্রফেসরের আশেপাশের লোকেদের চেনেন, এমন কেউ কি আছে যার কোনো উদ্দেশ্য থাকতে পারে? চিন্তা করবেন না, আপনারা নাম বললেই যে আমরা কাউকে গ্রেফতার করব তা নয়। এটা শুধু একটা সাধারণ পদ্ধতি। অভ্যাসবশতই
আমি আমার সাথে নিয়ে আসা আলোচনার পাণ্ডুলিপিটার দিকে আঙুল দেখালাম। চিফ ইন্সপেক্টর, আপনি হয়তো এই লেখাটা একবার দেখতে পারেন, এটা আপনার কাজে লাগতে পারে। কেসটায় কোনো কিনারা করতে না পেরে তাদোকোরো বরাবরের মতোই রিউজো হোশিকাগের সাহায্য চাইলেন। হোশিকাগে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবসা করতেন এবং আগের দিন সন্ধ্যায় দক্ষিণ পূর্ব এশিয়া সফর থেকে ফিরেছিলেন। এমনকি তার কপালটা একটু রোদে পোড়া দেখাচ্ছিল। আচ্ছা, পাণ্ডুলিপিটাতে কি লেখা ছিল? হোশিকাগে জিজ্ঞেস করলেন। তিনি সোজা সাপটা কথা বলেন এবং তার বলার ভঙ্গিতে একটা ঔদ্ধত্য ছিল যা পুলিশেরা পছন্দ করত না, ফলে তিনি খুব একটা জনপ্রিয় নন। আমি আপনাকে লেখাটা সহ পত্রিকাটা পরে এনে দেব, কিন্তু ওটা আসলে ছিল একজন সাইকিক আর একজন স্পিরিট মিডিয়ামের সাথে করা একটা গোল টেবিল বৈঠক। যদিও গোল টেবিল বৈঠক বলাটা হয়তো ঠিক হবে না। প্রফেসর জামা খুবই সোজাসাপটা কথা বলতেন। সমস্ত আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষাকে তিনি ভণ্ডামি আর জালিয়াতি বলে আখ্যা দিতেন। কিন্তু অ্যাক্টোপ্লাজম বিশেষজ্ঞ একজন ডাক্তার সেটা মানতে রাজি ছিলেন না, তাই আলোচনা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। যেহেতু ঘটনার সময় হোশিকাগে বিদেশে ছিলেন, তাই চিফ ইন্সপেক্টরকে পুরো ঘটনাটা তাকে বিশদভাবে বুঝিয়ে বলতে হলো। সাইকিকটি হলেন দোনরিউ ওতা, বয়স 50। হঞ্জোতে তার একটা ল্যাবরেটরি আছে। তার বড় বড় চোখ, ঘন ভুরু আর গোঁফ রয়েছে। স্পিরিট মিডিয়াম হলেন শিকিবু তাকেমোতো, যিনি প্রায় একজন অভিজাতের মতো আচরণ করেন। তার বয়স 30-এর কাছাকাছি। তিনি ফর্সা ও খুব আকর্ষণীয়। তার সম্পর্কে অদ্ভুত ব্যাপার হলো তিনি যেন কখনো চোখের পলক ফেলেন না। তিনি সরু চোখে এমনভাবে তাকিয়ে থাকেন যেন কোনো সাপ তার শিকারকে দেখছে। তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় তাদোকোরোকে দেখে মনে হচ্ছিল উনি বেশ চাপের মধ্যে আছেন এবং তিনি স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলছিলেন। হোশিকাগের মুখে একটা পাইপ, কিন্তু তিনি সেটা ধরাননি আর চিফ ইন্সপেক্টরকে কথা চালিয়ে যাওয়ার জন্য ইশারা করছিলেন। আপনি লেখাটা পড়লেই দেখবেন শিকিবু তাকেমোতো ছিলেন স্থির জলের মতো শান্ত এবং আলোচনা চলাকালীন প্রায় কথাই বলেননি। অন্যদিকে দোনরিউ খুব রেগে গিয়েছিল। প্রফেসরের যুক্তি ছিল যে হাজার হাজার পরীক্ষার কথা বললেও বাস্তব তথ্য প্রমাণ ছাড়া তা বিশ্বাসযোগ্য নয়। তিনি প্রথমে কঠোর সমালোচনা করেন এবং তারপর তাদের নিয়ে হাসাহাসি করেন, যার ফলে আলোচনা যত এগোতে থাকে দোনরিউ তত চুপ হয়ে যান। এরকম ব্যবহার পেয়ে ওদের দুজনের মধ্যে কেউ যদি প্রফেসরকে খুন করার কথা ভাবত, আমি অবাক হতাম না। তাদোকোরো একটু থেমে হুইস্কিতে একটা চুমুক দিলেন। হোশিকাগে তার পাইপটা ধরান। গোলটেবিল বৈঠকে দোনরিও দাবি করেছিল যে স্পিরিট মিডিয়ামটি তার শরীরের বাইরে অ্যাক্টোপ্লাজম তৈরি করতে পারে এবং সেটাকে নিয়ন্ত্রণও করতে পারে সে। এমনকি সে প্রফেসরকে হুমকি দিয়ে বলেছিল যে তারা একটা প্রেতাত্মা পাঠিয়ে তাকে খুনও করতে পারেন। আমি ওইসব আধ্যাত্মিক ব্যাপার স্যাপার বিশ্বাস করি না, কিন্তু এখন আমার সামনে কোনো পায়ের ছাপ ছাড়া একটা সত্যিকারের খুনের ঘটনা রয়েছে, তাই আমারও ভাবতে হচ্ছে যে অ্যাক্টোপ্লাজমই কি লোকটাকে খুন করলো। ওদের অ্যালিবাই কেমন? হোশিকাগে শান্তভাবে পাইপে টান দিয়ে জিজ্ঞেস করলেন। দুজনেরই অ্যালিবাই আছে। খুনের সময় তারা হুনজোর ল্যাবরেটরিতে ছিল। অন্তত তাদের অ্যালিবাই থাকার কথা, কিন্তু কি? কিন্তু দোনরিও গর্বের সাথে নিজেকেই খুনি বলে দাবি করছে। সে বলছে যে সে শিকিবুর অ্যাক্টোপ্লাজমকে নিয়ন্ত্রণ করে প্রফেসরকে খুন করেছে। তার আধ্যাত্মিক ক্ষমতার অপমান সে সহ্য করতে পারেনি, তাই এটা ছিল প্রতিশোধ। প্রফেসর হেসে বলেছিলেন যে তাদের ক্ষমতা যদি সত্যি হয় তবে তারা তাকে খুন করে দেখাক। তাই তারা তাকে দেখিয়ে দিয়েছে আত্মার আসল ক্ষমতা কি। অন্তত এটাই তার গল্প। কিন্তু সে যদি সত্যি আধ্যাত্মিক শক্তি দিয়ে খুনটা করে থাকে, তাহলে আমরা কোনো ভূতকে গ্রেফতার করতে পারি না, আর আইনত দোনরিউকেও শাস্তি দেওয়া সম্ভব হবে না। সেও সেটা জানে, আর তাই এই নিয়ে বড়াই করছে। একদম ঠিক। এরই মধ্যে নিউ সেঞ্চুরি পত্রিকার প্রধান সম্পাদক মিনে একটা ধারণা দিয়েছে যে খুনি কেন ক্ষতস্থানে ছুরিটা রেখে দিয়ে প্রফেসরকে আরও কিছুক্ষণ বাঁচিয়ে রেখেছিল। যদি দোনরিউ সত্যিই খুনি হয়, তাহলে সে হয়তো এই অতিরিক্ত সময়টা অ্যাক্টোপ্লাজমের মাধ্যমে প্রফেসরকে এটা জানানোর জন্য ব্যবহার করেছিল যে এটা তার বিদ্রুপাত্মক মন্তব্যের প্রতিশোধ ছিল। হুইস্কিতে আর একটা বড় চুমুক দিয়ে তিনি কথার মোড় ঘুরিয়ে দিলেন। খুনি দুটো সম্ভাব্য উপায়ে কোনো পায়ের ছাপ না রেখে বাড়ি থেকে বেরোতে পারত। আমি আপনাকে সেগুলোর ব্যাপারে বলতে পারতাম, কিন্তু আমরা ইতিমধ্যেই সেগুলো খতিয়ে দেখেছি এবং ওগুলো ধোপে টেকেনি।
তারা দুজন তখন মারু বিল্ডিংয়ে হোশিকাগের অফিসে নয়, বরং মেগুরোতে হোশিকাগের বাড়িতে ছিলেন। মৃত্যুর সঠিক সময়টা জানা যায়নি, তাই একটা তত্ত্ব হলো যে খুনটা হয়েছিল যখন বরফ পড়ছিল। সেক্ষেত্রে খনির পায়ের ছাপ বরফে ঢাকা পড়ে যেত। কিন্তু ছুরিটা কে বের করে বাগানে ছুঁড়ে ফেলে দিল? এটাই তো সমস্যা। প্রথমে এটা একটা ভালো ব্যাখ্যা বলে মনে হয়েছিল, কিন্তু এটা আমাদের কোনো দিকেই নিয়ে যাচ্ছে না। যদিও তত্ত্বটা সত্যি হতো, তাহলে নবুও মিনেকেই ছুরিটা বের করে বাগানে ছুঁড়ে ফেলতে হতো, কারণ তিনি কিমিকো সাতো ঠিক আগেই এসেছিলেন। কিন্তু খুনির সাহায্য করা বা অস্ত্রটা লুকানোর কোনো কারণ তার নেই। এমনকি যদি তিনি ছুরিটা বের করেও থাকেন, তাহলেও তিনি কেন এমনটা করবেন তার কোনো মানে হয় না। তাই এই ধারণাটাও একটা বন্ধ গলি বলে মনে হচ্ছে। আমি একমত। অন্য তত্ত্বটা কি? যদি খুনির পা ছোট হয়, যেমন শিকিবু তাকে মতো বা কিমিকো সাতোর মতো, তাহলে তারা বরফের উপর দিয়ে হেঁটে পালিয়ে যেতে পারত। তারপর নবু ও মিনে, যিনি পরে এসেছিলেন, তিনি তাদের পায়ের ছাপের ওপর দিয়ে হেঁটে সেগুলো মুছে ফেলতে পারতেন। কিন্তু আবারও নবু ও মিনের সহযোগী হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও শিকিবু তাকে মতো অ্যালিবাই আছে, কারণ তিনি সারা রাত নিজের ঘর থেকে বের হননি। তাদোকোরো হতাশ গলায় উপসংহার টানলেন। তাহলে এই কেসটা নিয়ে আপনি কি ভাবছেন, মিস্টার হোশিকাগে? প্রথমে আমি জানতে চাই, এটা কি নিশ্চিত হয়েছে যে বরফের ওপরের পায়ের ছাপগুলো সত্যি মিনে আর ওই ছাত্রীরই কিনা? হ্যাঁ, গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত 2 জোড়া পায়ের ছাপ ছিল। ফরেন্সিক দল সেগুলো খুঁটিয়ে পরীক্ষা করেছে, আর নিজের পায়ের ছাপের ওপর দিয়ে উল্টো হেঁটে যাওয়ার মতো কোনো চালাকি করা হয়নি। দুটো ছাপই তাদের সামনের দিকে হেঁটে যাওয়ার ফলেই তৈরি হয়েছে। আর সেখানে কোনো পশুর পায়ের ছাপ বা কোনো যন্ত্রপাতির দাগ ছিল না? চিফ ইন্সপেক্টরের মুখে বিভ্রান্তির ছাপ ফুটে উঠল। তিনি মাথা নাড়লেন। আমি নিজে বাগানটা পরীক্ষা করেছি, তাই আমি নিশ্চিত। বাইরের অর্কিডগুলোর দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যান তিনি। তিনি আলতো করে তার পেন্সিল গোপে হাত বোলাচ্ছিলেন, চিন্তায় মগ্ন। তাদোকোরো কথা বলে তার চিন্তায় বাধা দিতে চাচ্ছিলেন না, তাই তিনি চুপ করে রইলেন। 10 মিনিটের নীরবতার পর হোশিকাগে মুখ খুললেন। আপনি বলেছেন নবু ও মিনের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। আমি শুনেছি যে তার পত্রিকা নিউ সেঞ্চুরি গত কয়েক বছর ধরে লোকসান করছিল, কিন্তু এই খুনের পর থেকে বিক্রি হু হু করে বাড়ছে। এই কেসটা পত্রিকাটার জন্য একটা বড় আশীর্বাদ হয়ে এসেছে। তাই নাকি? তাহলে নবু ও মিনে কি এত ধৈর্য ধরে এমন একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল? তার আর্থিক সমস্যার কথা ভাবলে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার কারণ তার থাকতেই পারে। তাদোকোরো সন্দিহান হন, এইরকম একটা কারণে কি কেউ খুন করতে পারে? কিন্তু তখন হোশিকাগে মুচকি হেসে বললেন, আমি রহস্যের সমাধান করে ফেলেছি। মানে আপনি বলতে চান নবু ও মিনেই খুনি? তাদোকোরো জিজ্ঞেস করলেন। মিনে? আমি তো তা বলিনি। আমি শুধু বলেছি তার একটা উদ্দেশ্য ছিল। হোশিকাগে গম্ভীর স্বরে উত্তর দিলেন, কিন্তু তারপরই সহজ হয়ে যান। যাই হোক, মিনের পায়ে কি কোনোভাবে আঘাত লেগেছিল? এই প্রশ্নে তাদোকোরো অবাক হন। তার মুখের ভাব পাল্টে গেল, আর মুখ থেকে সিগারেটটা পড়ে যায়। হ্যাঁ, লেগেছিল। সে বলেছিল যে সেদিন রাতে সে নিজের বাড়ির সামনে পিছলে পড়ে গোড়ালিতে চোট পেয়েছে। হোশিকাগে কোনো উত্তর না দিয়ে আর একটা প্রশ্ন করলেন। সেদিন রাতে আশেপাশে কোনো বিড়াল বা কুকুর পোড়ানোর কথা শোনা গিয়েছিল কি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? এটা তো খবরের কাগজে বা রেডিওতে আসেনি। পশু সুরক্ষা লিগে একটা চিঠি পাঠানো হয়েছিল যে কেউ একজন রাঁধুনিকে একটা জ্যান্ত বিড়াল চুল্লিতে ছুঁড়ে ফেলতে দেখেছে। ওই দলটা, যারা তাদের তীব্র প্রতিক্রিয়ার জন্য পরিচিত, রাঁধুনিকে গ্রেপ্তারের দাবি জানায়। জামা খুনের তদন্তের জন্য আমরা ওই কেসে কাউকে পাঠাতে পারিনি, কিন্তু মহিলারা খুব হট্টগোল করেছিল। তাদের দেখে মনে হচ্ছিল প্রফেসরের খুনের চেয়ে একটা বেওয়ারিশ বিড়ালকে নিয়ে তারা বেশি চিন্তিত। চিফ ইন্সপেক্টর পশু সুরক্ষা লীগকে খুব একটা পাত্তা দিতেন না, এবং তাদের সম্পর্কে মনের ঝাল মিটিয়ে যেন স্বস্তি পেলেন। কিন্তু আপনি এসব জানলেন কি করে? তাদোকোরো জিজ্ঞেস করলেন। ওহ, এমনি একটা অনুমান করলাম। কিন্তু ওই কেসটার কি হলো? তেমন কিছু না। চিঠিটা বেনামি ছিল, তাই আমরা বেশি কিছু জানতে পারিনি। তবে ওটাকে কোনো মজা বলে মনে হয়নি। কিছু লোক সেদিন রাতে একটা বাজে গন্ধের অভিযোগ করেছিল। আপনি জানলেন কি করে? শুধু একটা অনুমান।
গোড়ালিতে মোচকানোর ব্যাপারটাও একটা সৌভাগ্যক্রমে করা আন্দাজ। হোশিকাগে রহস্যময়ভাবে বললেন। যেহেতু হোশিকাগে পরিষ্কার কোনো উত্তর দিচ্ছিলেন না, তাই তাদোকোরো প্রসঙ্গ বদলানোর সিদ্ধান্ত নেন। আপনি বললেন আপনি রহস্যের সমাধান করে ফেলেছেন। আপনার মানে কি পায়ের ছাপের রহস্য? হ্যাঁ। খুনি কি দড়ির ওপর দিয়ে হেঁটেছিল বা অন্য কোনো কৌশল ব্যবহার করেছিল? না, সেরকম কিছু নয়। চিফ ইন্সপেক্টর বিভ্রান্ত হন। যেহেতু কোনো যান্ত্রিক কৌশল ব্যবহার করা হয়নি এবং কোনো পায়ের ছাপও পড়েনি, তাই একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে খুনি বাড়ির ভেতরেই লুকিয়েছিল। কিন্তু তারা ইতিমধ্যেই বাড়িটা ভালোভাবে তল্লাশি করেছে এবং কিছুই পায়নি। তাহলে হোশিকাগে কি ভাবছেন? কিন্তু আমরা তো বাড়িটা ভালোভাবে তল্লাশি করেছি। খুনির আমাদের চোখ এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা তো বটেই। আমি তো একবারও বলিনি যে খুনি বাড়ির ভেতরে ছিল। সহজভাবে বললেন হোশিকাগে। যদি কোনো যান্ত্রিক কৌশল না থাকে আর খুনি বরফের ওপর দিয়ে হেঁটে গিয়েছিল কিন্তু এদিকে কোনো পায়ের ছাপ ছিল না, তাহলে খুনির তো নিশ্চয়ই বাড়ির ভেতরেই থাকার কথা, তাই না? বুঝতে পারছো না? তুমি সত্যিই বুঝতে পারছো না? তাদোকোরোর বিভ্রান্তি উপভোগ করতে করতে হোশিকাগে মুচকি হাসলেন। মনে হচ্ছিল হোশিকাগে যেন বলতে চাইছেন যে মিনেই অপরাধী। মিনের কোনো অ্যালিবাই ছিল না, কিন্তু উদ্দেশ্য ছিল। মিনে যদি খুনি হয় তাহলে সব মিলে যায়, কিন্তু পায়ের ছাপ নিয়ে বিভ্রান্তিটা থেকেই যাচ্ছিল। তাদোকোরো, খুনি জামার বাড়ি থেকে বেরিয়ে বরফের ওপর দিয়েই হেঁটে গেছে। কোনো কৌশল ছিল না। পায়ের ছাপগুলো শুধু তোমার কাছে অদৃশ্য ছিল। অদৃশ্য পায়ের ছাপ? তাদোকোরো অবাক হয়ে পুনরাবৃত্তি করলেন। খুনি বরফের মধ্যে দিয়ে হেঁটেছে, কিন্তু তার পায়ের ছাপ অদৃশ্য। হোশিকাগে ঘোষণা করেছেন যে কোনো কৌশল ছিল না। তাদোকোরোর হতভম্ব মুখের ভাব দেখে হোশিকাগে প্রাণ খুলে হাসলেন। আমি রহস্যের সমাধান করে ফেলেছি, কিন্তু এটা নিশ্চিত করার জন্য আমাদের আরও তদন্ত দরকার। তদন্তে সাহায্যের জন্য আমি কি তোমার ডিটেকটিভ মিজুহারাকে নিতে পারি? নিশ্চয়ই, আমি তাকে এখনই আদেশ দিচ্ছি। মিজুহারা সেই অল্প কয়েকজন ডিটেকটিভের মধ্যে একজন যে হোশিকাগের সাথে ভালোভাবে কাজ করতে পারত, কারণ সে আগেও তার সাথে কাজ করেছে। বেশি সময় লাগবে না, মাত্র 2-3 দিন। হোশিকাগে মুচকি হেসে বললেন। চিফ ইন্সপেক্টর কেসটা নিয়ে একেবারে মগ্ন হয়ে পড়েছিলেন। সারাক্ষণ ভাবছিলেন খুনি কে এবং কিভাবে সে কোনো পায়ের ছাপ না রেখে পালাতে পারল। অনেক চেষ্টা সত্ত্বেও তিনি রহস্যের সমাধান করতে পারছিলেন না এবং নিজের মনেই প্রশ্নগুলো আওড়াচ্ছিলেন। তৃতীয় সন্ধ্যায় তিনি আবার মেগুরোতে হোশিকাগের বাড়িতে যান। মিজুহারা হাসি খুশি মুখে এবং হাতে একটা জিন ফিজ নিয়ে এক কোণে বসেছিল। হোশিকাগে তার পাইপে টান দিচ্ছিলেন আর তাদোকোরো সিগারেট ধরিয়ে আলোচনা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হোশিকাগে শুরু করলেন। এই রহস্য সমাধানের সূত্রগুলো তোমার বলা ঘটনার বিবরণের মধ্যেই ছিল। কিন্তু সেগুলো কি ছিল? জিজ্ঞেস করলেন তাদোকোরো। উদাহরণস্বরূপ, মিনে একজন সম্পাদক যে একটা গল্পের জন্য যা খুশি করতে পারে, আর অস্ত্রটা যে বাগানে ছুঁড়ে ফেলা হয়েছিল সেই ঘটনাটা। এটা দিয়ে পুরো ব্যাপারটা বোঝা গেল না, তাই তাদোকোরো ভুরু কোচকালেন। তিনি খেয়াল করলেন মিজুহারা যেন হাসি চাপার চেষ্টা করছে। তাদোকোরো অবাক হলেন। তাহলে সে কখন এসেছিল? প্রায় 8টা নাগাদ, যখন বরফ পড়ছিল। তাহলে খাবারের দোকানে থাকার ব্যাপারে মিনের গল্পটা মিথ্যে ছিল, তাই দোকানের কেউ তাকে মনে করতে পারেনি। এরপর হোশিকাগে তাদোকোরোকে চমকে দিয়ে বললেন, মিনে খুনি নয়। কি? সে খুনি নয়? না, আমি তো তোমাকে আগেই বলেছি সে অপরাধী নয়। তাহলে কে? তোমার কি মনে হয় কে? হোশিকাগে মুচকি হেসে জিজ্ঞেস করলেন। যদি মিনে খুনি না হয় তাহলে সে নিশ্চয়ই একজন সাক্ষী ছিল। খুনটা যখন হয় তখন কি সে ওখানে ছিল? মিনে যতই সাদাসিধে হোক না কেন, সে কাউকে খুন হতে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকবে না। খুনটা যখন হয় তখন সে ওখানে উপস্থিত ছিল না। হোশিকাগে মাথা নাড়ল। মিনে কোনো কারণে বাইরে যায়, তারপর যখন সে ফিরে আসে ততক্ষণে বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হোশিকাগের ব্যঙ্গের হাসিটা বুঝিয়ে দিচ্ছিল যে ব্যাপারটা এত সহজ নয়। ভুল? জিজ্ঞেস করল তাদোকোরো। ভুল। মিনে পুরো সময়টা স্টাডি রুমেই ছিল, বই আর হুইস্কি নিয়ে মগ্ন। প্রফেসর বাইরে গিয়েছিলেন।
সম্ভবত মিনেকে বলে গিয়েছিলেন যে তিনি 40-50 মিনিটের মধ্যে ফিরবেন। মিনে ওনার জন্য অপেক্ষা করছিল, আর সাথে ছিল হুইস্কি আর কিছু বিস্কুট। ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হলো, কিন্তু প্রফেসর গিয়েছিলেন কোথায়? হোশিকাগে বলে চলল। প্রফেসর যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার পায়ের ছাপ বরফ পড়ে ঢেকে গিয়েছিল। এরপর যখন তিনি রাত 9টা নাগাদ ফিরলেন তখন বরফ পড়া থেমে গিয়েছিল, তাই বাগানে তার পায়ের ছাপ স্পষ্ট ছিল। হোশিকাগে অবশেষে রহস্যের একেবারে কেন্দ্রে পৌঁছে গিয়েছে। তাদোকোরো আরও বিস্তারিত শোনার জন্য চুপ করে অপেক্ষা করতে লাগল, আর অন্যদিকে মিজুহারা হিটারের পাশে আরামে বসে নিজের জিন ফিজ উপভোগ করছিল। প্রফেসর, কি হয়েছে? নোবুও ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল। প্রফেসর যন্ত্রণায় গঙিয়ে উঠলেন। দেওয়ালে হেলান দিয়ে তিনি কষ্ট করে জুতো খোলার চেষ্টা করছিলেন। তার ওভারকোট বরফে ঢাকা। তার শ্বাস প্রশ্বাস অগভীর ও দ্রুত হয়ে উঠেছিল। নোবুও তাকে ধরে পড়ার ঘরের সোফায় বসিয়ে দেয় এবং লক্ষ্য করে যে প্রফেসরের ঠোঁট নীল হয়ে আসছে, যা তাকে ভীষণ চিন্তায় ফেলে দেয়। প্রফেসর, কি হয়েছে? আমি কি ডাক্তার ডাকবো? কোনো দরকার নেই, ব্যস্ত হইল না। প্রফেসর স্পষ্ট যন্ত্রণার সাথে বললেন। তার শ্বাস নিতে আরও কষ্ট হচ্ছিল। আমি নিজেও একজন ডাক্তার, আমি জানি আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। কিন্তু প্রফেসর, আমার পিঠের দিকে তাকাও। নোবুও প্রফেসরের ওভারকোটের পিঠের দিকে একটা ফোলা অংশ দেখতে পেল। ওটা কি? আমার কোটটা খোলো, তাহলেই দেখতে পাবে। নোবুও সাবধানে ওভারকোটটা খুলে দেখল প্রফেসরের পিঠে একটা ছুরি গেঁথে আছে। এটা তো একটা ছুরি। হ্যাঁ, একটা মতবিরোধের সময় আমাকে ছুরিকাঘাত করা হয়েছিল। ছুরিটা ক্ষতস্থান আটকে রাখার ফলে আমি মারা না গিয়ে এখান অবধি হেঁটে আসতে পেরেছি, কিন্তু ছুরিটা বের করার সাথে সাথেই আমি মারা যাব। নোবুও স্তব্ধ হয়ে যায়। আমার কোনো ক্ষোভ নেই। যে আমাকে ছুরি মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, প্রফেসর বলে চললেন। কিন্তু প্রফেসর, যতক্ষণ পারি আমাকে বলতে দাও। আমি চাই এটা এমনভাবে সাজাতে যাতে মনে হয় আমাকে এখানেই, এই পড়ার ঘরেই আক্রমণ করা হয়েছে। তাহলে সে একটা অ্যালিবাই পাবে। নোবুওর মনে হলো প্রফেসর দনরিউর কথা বলছেন, কিন্তু তিনি কেন তাকে ক্ষমা করছেন তা সে বুঝতে পারল না। তবে এখন প্রশ্ন করার সময় নয়। তোমাকে এমন ভান করতে হবে যেন তুমি আমার মৃত্যুর পর এখানে এসেছো এবং আমার মৃতদেহ আবিষ্কার করেছ, বুঝলে? হ্যাঁ। নোবুও প্রফেসরের শেষ ইচ্ছা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলল, ভুলে যাও যে তুমি রাত 8টায় এখানে এসেছিলে আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রফেসর যোগ করলেন। নোবুও কথা দেয়। প্রফেসরের কথা শুনতে শুনতে নোবুও ভাবতে লাগল কিভাবে প্রফেসরের মৃত্যু সংবাদ ম্যাগাজিনে ছাপিয়ে বিক্রি বহুগুণ বাড়িয়ে তুলবে সে, বিশেষ করে যদি তারা ইঙ্গিত দেয় যে দনরিউও তাই হত্যাকারী। প্রফেসর জামার সাথে শেষ গোলটেবিল বৈঠক, এক সাইকিক হত্যাকারী। নোবুও, সব কিছু বুঝতে পেরেছ? এবার ছুরির হাতল থেকে আঙুলের ছাপগুলো মুছে দাও, প্রফেসর বললেন। নোবুও রুমাল দিয়ে হাতলটা মুছে পরিষ্কার করে দেয় এবং প্রফেসর সন্তুষ্ট হয়ে চোখ বোঝেন। কাজটা হয়ে গেলে আমাকে মেঝেতে শুতে সাহায্য করো। নোবুও তাকে মেঝেতে শুইয়ে দিল, কিন্তু প্রফেসর যন্ত্রণায় কাশতে লাগলেন। তার কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাশির ফাঁকে প্রফেসর বললেন, নোবুও, এটা আমার শেষ অনুরোধ। দয়া করে আমার পিঠ থেকে ছুরিটা বের করে বাগানে ফেলে দিও। কেউ যেন না জানতে পারে যে আমি ছুরিবিদ্ধ অবস্থায় বাড়ি ফিরেছিলাম। আচ্ছা। নোবুও উত্তর দেয়, তোমার কাপড়ে যাতে রক্তের দাগ না লাগে তাই ছুরিটা বের করার সময় আমার ওভারকোট দিয়ে ওটা ঢেকে নিও, আর ওভারকোটটাও বাইরে ফেলে দিও, প্রফেসর নির্দেশ দিলেন। বুঝেছি। নোবুও মেঝেতে হাঁটু গেড়ে বসে। তার মনে একটা দ্বিধার কাঁটা বিঁধল। সে জানত
যে সে যা করতে চলেছে তাতে প্রফেসর সঙ্গে সঙ্গে মারা যাবেন। একজন কঠিন ধাঁচের সম্পাদক হওয়া সত্ত্বেও নবুর মনে করুণা ও দুঃখের এক ঢেউ খেলে যায়। সে প্রফেসরকে ডাকে, কিন্তু প্রফেসর কোনো উত্তর দিলেন না। নবুও দেখল প্রফেসরের নখ নীল হয়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে নবুও ছুরির হাতলটা ধরে, আমি খুব দুঃখিত, ফিসফিস করে বলল সে। প্রফেসরের নির্দেশ মতো নবুও ওভারকোট দিয়ে ছুরিটা ঢেকে এক ঝটকায় টেনে বের করে। সামান্য বাধাসহ ছুরিটা বেরিয়ে আসে। ক্ষতস্থান থেকে রক্ত ফিনকি দিয়ে বেরোতে শুরু করে দেয়। প্রফেসরের চোখের পাতা কেঁপে ওঠে এবং তারপর তিনি স্পষ্টতই জ্ঞান হারালেন। প্রফেসর মারা গেছেন বুঝতে পেরে নবুও শোক ও অনুশোচনায় আচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু সে দ্রুত প্রমাণ লোপাটের দিকে মনোযোগ দেয়। সে ছুরি থেকে নিজের আঙুলের ছাপ মুছে ফেলে এবং তারপর পড়ার ঘরের আলো নিভিয়ে পর্দাগুলো খুলে দেয়। ছুরিটা বাগানে ছুঁড়ে ফেলে ওভারকোটটাকেও গোল করে পাকিয়ে ফেলে দিল বাইরে। কাজ শেষ হতে নবুও ঘূর্ণি চেয়ারটায় ধপ করে বসে পড়ে আর অনুভব করে তার শরীর থেকে ধীরে ধীরে উত্তেজনা কমে আসছে। নবুও চেয়ারে বসে বারান্দার আলো আর চাঁদের আলোয় আলোকিত বাইরের বাগানের দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। গুরুতর আহত অবস্থায় থাকা সত্ত্বেও প্রফেসরের বাড়ি ফিরে আসার অবিশ্বাস্য ইচ্ছাশক্তির কথা ভাবতে থাকে সে। মৃত্যুর আগে কি করতে হবে তা পরিকল্পনা করার জন্য প্রফেসর অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিয়েছিলেন। চাঁদের আলোয় প্রফেসরের ওভারকোটের আবছা কালো চেহারাটার দিকে তাকাতেই নবুও চোখে পড়ল সদর দরজা থেকে বারান্দা পর্যন্ত চলে যাওয়া পায়ের ছাপগুলো। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে আসে। ওই পায়ের ছাপগুলো দেখলেই সবাই বুঝে যাবে যে প্রফেসর বাইরে গিয়েছিলেন। এখন সে কি করবে? আতঙ্কে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পাগলের মতো ভাবার পর নবুর মাথায় একটা বুদ্ধি আসে। সে বলতে পারে যে বাগানের ওই পায়ের ছাপগুলো তার নিজের। তার ভেতরের সম্পাদক সত্তাটা বিজয়ীর আনন্দ অনুভব করে। অপরাধস্থলে কোনো পায়ের ছাপ ছাড়া একটা খুন, সাইকিক আর প্ল্যানচেটকারীদের জন্য এটা একটা নিখুঁত রহস্যের গল্প হয়ে উঠবে। এটা নিয়ে একটা দারুণ প্রতিবেদন লেখা যাবে। সে ঠিক করল যে প্রফেসরের ইচ্ছামতোই একটা গল্প লিখবে, যেখানে প্রফেসরকে তার নিজের পড়ার ঘরেই খুন করা হয়েছে। গল্পের শিরোনাম হবে দ্য হোয়াইট লকড রুম। বরফে ঢাকা একটা বাড়িতে খুনের গল্পের জন্য একেবারে জুৎসই একটা নাম। এই নতুন ভাবনাটা মাথায় আসতেই নবুও তার ব্যবহার করা বিস্কিট আর হুইস্কি গোছাতে শুরু করে। সে নিজের চিন্তায় এতটাই ডুবেছিল যে তার ঘোরটা কাটল যখন কিমিকো সাতো দরজার বেল বাজায়। আমাকে এবার তাহলে জানতে হবে প্রফেসর কোথায় গিয়েছিলেন এবং কেন। তোমার কি মনে হয়? আমার কোনো ধারণা থাকলে তো জিজ্ঞেসই করতাম না। বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে উঠলেন চিফ ইন্সপেক্টর। সম্পাদকের কাছে প্রতারিত হয়েছেন বলে তার মনে হলো এবং পরের বার দেখা হলে তার মুখোমুখি হওয়ার পরিকল্পনা করলেন তিনি। প্রশ্নটা আমি অন্যভাবে করছি। প্রফেসর বলেছিলেন তিনি তার খুনিকে ক্ষমা করে দেবেন, কিন্তু খুনি যদি দনরিয়তা হতেন তাহলেও কি তিনি সত্যি এই কথা বলতেন? ওদের বিশাল ঝগড়ার কথা ভাবলে আমার সন্দেহ হয়। আমিও একমত। এর মানে হলো প্রফেসর সত্যি কথা বলেননি। আমার মনে হয় তার আসল উদ্দেশ্য ছিল সবাইকে ভুল পথে চালিত করা এবং আসল খুনিকে বাঁচানো। আপনি কি বলতে চাইছেন? আমার প্রথমে মনে হয়েছিল যে খুনি হয়তো একজন মহিলা। ভাবুন তো, একজন সম্মানিত মানুষ যিনি তার ভদ্র আচরণের জন্য পরিচিত, তাকে একজন মহিলা ছুরির আঘাত করছে। আমি কল্পনা করতে পারি যে তিনি তাকে বাঁচানোর জন্য সত্যিটা গোপন করছেন। মিজুহারা, তোমার অনুসন্ধানের ফলাফল জানাও। মিজুহারা তার পানীয়তে চুমুক দিয়ে একটা ছোট নোটবুক বের করল। মিস্টার হোশিকাগের নির্দেশ মতো আমি তোজুকায় কিমিকো সাতোর বোর্ডিং হাউসে গিয়েছিলাম। আমি জানতে পারি যে কিমিকো আর প্রফেসরের মধ্যে শুধু ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল না, প্রফেসর তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। বোর্ডিং হাউসের লোকেরা বুঝতে পারেনি যে ভদ্রলোক তার সাথে দেখা করতে আসতেন তিনি প্রফেসর জামা। কিমিকো বলতো তিনি তার কাকা,
কিন্তু সম্প্রতি কিমিকোর একজন কমবয়সী প্রেমিক হওয়ায় একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে প্রফেসর আর কিমিকোর মধ্যে ঝগড়া হতো। তাহলে সেদিন সন্ধ্যায় প্রফেসর তোজুকায় তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ, প্রফেসর কিমিকোকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমি ব্যাংকে খোঁজ নিয়েছি। কিমিকো হুমকি দিয়েছিল যে টাকা দেওয়া চালিয়ে না গেলে সেসব ফাঁস করে দেবে। এই কারণেই বরফ পড়ার মধ্যেই প্রফেসর বাইরে বেরিয়েছিলেন। তাদের তর্কাতর্কি চরমে ওঠে এবং রাগের মাথায় কিমিকো নিশ্চয়ই তার ফলের ছুরি দিয়ে ওনাকে আঘাত করে। তার কাছে 6টি ছুরির একটা সেট ছিল। তার আলমারিতে এখন আর বাকি রয়েছে 5টি ছুরি। কিমিকো চলে যাওয়ার পর মিজুহারা সবটা খতিয়ে দেখে। প্রফেসর তার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে খুব চিন্তিত ছিলেন। তাই এমন একটা ঠান্ডা বরফ ঢাকা রাতে তার বাইরে যাওয়াটা যৌক্তিক ছিল। রিউজো হোশিকাগে বললেন, প্রফেসরের সমস্যা শুরু হয়েছিল কারণ তিনি তার ব্যক্তিগত জীবন গোপন রাখার চেষ্টা করছিলেন। জীবনে সবকিছুই শক্তির ভারসাম্য আর প্রকৃতির নিয়মের বিরুদ্ধে অবিবাহিত থাকার চেষ্টা করাটা দেবতাদের বিরুদ্ধে যাওয়ার মতো। চিফ ইন্সপেক্টর কি উত্তর দেবেন বুঝতে না পেরে শুধু ফ্যাকাশে হাসি হাসলেন। তুমি যখন আমাকে বলেছিলে যে প্রফেসরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল, তখনই আমি অনুমান করেছিলাম যে তিনি হয়তো হেঁটেই বাড়ি ফিরেছিলেন। রহস্য সমাধানের পথে এটাই ছিল আমার প্রথম সূত্র। আমি পুরোপুরি ভুল পথে ছিলাম, কিন্তু বিড়ালটাকে কেন পোড়ানো হয়েছিল সেটা কি ব্যাখ্যা করতে পারবেন? এটা সহজ। ঘটনাস্থলে যদি নবুওর জুতো পাওয়া যেত তাহলে সত্যিটা বেরিয়ে আসতো। তাই তাকে ওগুলো নষ্ট করে ফেলতে হতো, আর তার সেরা উপায় ছিল পুড়িয়ে ফেলা। তুমি যখন গরম জলে স্নানের প্রস্তুতির কথা বলেছিলে, তখনই এটা পরিষ্কার হয়ে যায় যে নবুও তার জুতো ফার্নেসে পুড়িয়েছিল। চিফ ইন্সপেক্টর মাথা নাড়লেন। কিন্তু চামড়া পোড়ালে একটা গন্ধ হয় যা চিমনি দিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং অন্যরা টের পেয়ে যেতে পারে। এই কারণেই পশু সুরক্ষা লিগে বেনামি চিঠি পাঠিয়ে সকলের মনোযোগ ঘোরানোর কৌশল করতে হয়েছিল নবুওকে। সেই রাতে বাড়ি ফেরার পর তার মাথায় এই বুদ্ধিটা আসে। এখন সবকিছুই যৌক্তিক বলে মনে হচ্ছে, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে নবুওর গোড়ালি মচকে গিয়েছিল? তোমার কথা থেকে আমি যা বুঝেছি, নবুও নিশ্চয়ই প্রফেসরের জুতো পরেছিল। সম্ভাবনা ছিল 3টে। জুতোটা তার পায়ে পুরোপুরি ফিট হতে পারত, খুব বড় হতে পারত, অথবা খুব ছোট হতে পারত। যদি জুতোটা ছোট হতো তাহলে তার পায়ে ব্যথা হতো এবং ফোসকা পড়ত। সে প্রফেসরের জুতো খুলতে পারত না, কারণ তাতে সবার নজর যেত তার উপর। তাই সে তার খোঁড়ানোর কারণ হিসেবে গোড়ালি মোচকানোর ভান করে। পাইপে তামাক ভরতে ভরতে হোশিকাগে যোগ করলেন, কিমিকো প্রফেসরের খোঁজ নিতে বাড়িতে এসেছিল, কারণ সে সম্ভবত চিন্তিত ছিল তার জন্য। যখন সে প্রফেসরের জুতো দেখে, তখন সে বুঝতে পারে যে নবুও মিথ্যে বলছে। পরের দিন আসল অপরাধী ধরা পড়ল এবং সবকিছু স্বীকার করল। তার বিবরণ হোশিকাগের অনুমান এবং মিজুহারার অনুসন্ধানের ফলাফলকে পুরোপুরি সঠিক বলে প্রমাণ করল।